গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা অজপুরাণ। সারা শহরে হইচই পড়ে গেছে। হইচই অবশ্য এদিকে কয়েক বছর ধরেই হচ্ছে। এই সময়টায় পূজায় বলিদান হবে কি হবে না এই নিয়ে, এই প্রশ্নকেই কেন্দ্র করে পূজার মিটিং, কমিটি গঠন, প্রেসিডেন্ট, সেক্রেটারি প্রভৃতির নির্বাচন। মাসখানেক ধরে শহরের এদিকটায় আর অন্য কোনো আলোচনাই থাকে না। ছেলে ছোকরাদের প্রায় সবাই বিপক্ষে, বড়দেরও অনেকেই। কিন্তু পুরাতনপন্থীদের মধ্যে এমন জন কয়েক প্রভাব প্রতিপত্তিশালী রয়েছে যে কিছুতেই বন্ধ করা যাচ্ছে না বলি। আন্দোলনটা অবশ্য বেড়েই চলেছে। গত বছর বলি বিরোধীরা একটা আলাদা পূজার ব্যবস্থাও করেছিল। এরা কজন কলকাঠি নেড়ে বিভেদ সৃষ্টি করে এমন অবস্থা দাঁড় করালো যে ভেস্তেই গেল পূজা বলা চলে। কয়েকজন তো এদিকেই চলে এলো, কয়েকজন জিদের উপর করলে বটে, কিন্তু তা এতই দুর্বল আর নিষ্প্রভ যে একটা বছরেই তার আয়ু নিঃশেষ হয়ে গেল। ও হইচইটা এবারও উঠেছিল, কিন্তু ও বাৎসরিক হইচইয়ের কথা হচ্ছে না। ও যেমন উঠবার উঠেছিল, তারপর ঠান্ডাও হয়ে আসছিল। তারপর একেবারেই নূতন ব্যাপার। মা নাকি নিঃসন্দেহভাবেই জানিয়ে দিয়েছেন তিনি আর পশু বলি চান না। স্বপ্নাদেশ বা ওই জাতীয় কিছু নয়। ওসব হুজুগ এর আগে এরা কয়েকবারই তুলেছে নানা আকারে, কোনো ফল হয়নি। কাল সপ্তমী পূজা ছিল, তাইতেই নাকি এই নির্দেশটা স্পষ্ট পাওয়া গেছে দেবীর কাছ থেকে। এইসব ক্ষেত্রে যেমন হয়ে থাকে, বিবরণটা নানা মুখে নানা আকারে আত্মপ্রকাশ করছে। কেউ বলছে বলির পাঁঠাগুলোর মধ্যে হঠাৎ একটা দাঁড়িয়ে উঠে ঠিক মানুষের মতো কথা কয়ে বলল, মা, আমরা নিরীহ ছাগের দলই বিশেষ করে কি এমন দোষ করেছি যে আমাদের রক্ত না হলে তোর তেষ্টা যাবে না? কেউ বলেছে ছাগলটা নিজে কিছুই বলেনি, পুরুতমশাই যথারীতি মন্ত্র পড়ে পাঁঠাটাকে উৎসর্গ করে দিয়েছেন, বলিদানের বাজনা বেজে উঠেছে। এমন সময় একটা বুড়ি ছাগলি কোথা থেকে গট গট করে এসে ছাগলটার পাশে দাঁড়ালো। তারপর দুপায়ে দাঁড়িয়ে ওঠা ওসব বাজে কথা। মাকে তো ঢুমেরে চটাতে আসেনি, তবে ব্যাঁ ব্যাঁ করে সে প্রায় মানুষের মতোই বলল, যদি আমার ব্যাটা খাবি, মায়ের ব্যথা না বুঝবি তো জগজ্জননী নাম নিয়েছিস কেন বল? নানা মুখে এই রকম বিভিন্ন প্রকারের কাহিনী। তবে সব বাদশাদ দিয়ে একটা জিনিসই দাঁড়াচ্ছে, যে একটা ছাগল নিয়ে নূতন গোছের কিছু একটা হয়েছেই। তার ভিতরত্রস্ত অঙ্গ চালনার জন্যই হোক বা যে জন্যই হোক, সেটা একটু অস্বাভাবিক ঠেকায় বলিটা বন্ধ গেছে কাল। কিন্তু আবার প্রতিক্রিয়া হতে আরম্ভ হয়েছে। ব্যাপারটা যখন হয় তখন প্রেসিডেন্ট, সেক্রেটারি এদের কেউ ছিল না। একটা বিঘ্ন হলো, বলির সময়টাও উতরে গেল। আজ কিন্তু হবে বলি, কালকের পাঁঠাগুলো শুদ্ধ নিয়ে। এই ওদের ইচ্ছে, আরও সবার যারা ওদের দিকে। তারা অর্থও করছে অন্যভাবে, বলছে কথা কওয়া ও সমস্ত বাজে, একেবারে অবিশ্বাস্য। ব্যাঁ ব্যাঁ করে ডেকে থাকবে, সেটাকে যে যেমন খুশি ভেবে নিয়েছে। রেলগাড়ির শব্দ থেকে যেমন নিজের নিজের মনের মতো বুলি তোলে লোকে। তবে গড় করার মতো যদি কিছু ঘটেই থাকে, তবে এও হতে পারে যে মা, তোমার পায়ে আত্মসমর্পণ করলাম। বলি দেবারই ইচ্ছে বটে, তার উপর সেটা জাহিরও করছে বটে, কিন্তু এটাও বেশ টের পাওয়া যাচ্ছে যে সুর আর সেরকম চড়া নেই, ক্রমেই খাদে নেমে আসছে। তার কারণ ব্যাপারটা ক্রমেই কমিটি আর পূজার অন্যান্য উদ্যোক্তাদের এখতিয়ারের বাইরে চলে যাচ্ছে। আন্দোলনটা প্রতি মুহূর্তেই যাচ্ছে বেড়ে। একটা অশুভের আশঙ্কায় বলির বিপক্ষেই শহরের জনমত পুষ্ট হয়ে উঠছে। আজ কর্তারা নিজেরাই উপস্থিত থাকবে। মুখে বলছে বটে বুজরুকিটা ভাঙবার জন্যই আসছে, কিন্তু বিশ্বাস করুক আর নাই করুক, জনমতের বিরুদ্ধে দাঁড়ানো যে আর সম্ভব হবে না, এটা সকলেই বেশ টের পাচ্ছে। শহরের আর সব পূজা মণ্ডপ একরকম খালি। যত ভিড় জমা হচ্ছে এই পাড়ার পূজায়। একটা গুজব রটে গেছে, অনেকে নাকি স্বপ্ন দেখেছে আজও ওই রকম কাণ্ড হবে। দলাদলির জন্যে পূজার ব্যাপারে থাকি না,
বলিটা যে পছন্দ করি না সেটাও জানিয়ে দিই অনুপস্থিত থেকে। আজ কিন্তু আমিও বেরিয়ে পড়লাম। অলৌকিক কিছু যে একটা দেখব এরকম প্রত্যাশা নিয়ে অবশ্য নয়, নিতান্ত একটা সহজ কৌতূহলের বশে যে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায়। চাপ, ভিড়, পথ চলা যায় না। পূজা মণ্ডপের যতই কাছাকাছি হচ্ছি ভিড়টা আরও চাপ বেঁধে উঠছে। কোনো রকমে রাস্তা করে এগিয়ে চলেছি। এমন সময় বেশ খানিকটা পেছনে একটা গোলমাল উঠল। এই পাঁঠাই ছিল, সরে যাও, রাস্তা করে দাও, তফাৎ তফাৎ, রাস্তা ছেড়ে, জয় মা, বুঝিয়ে দাও ভাই নাস্তিকদের। ভিড়টা হঠাৎ পেছন দিকে মাথা করে দাঁড়িয়ে পড়ল। তারপর যেন আপনা আপনি রাস্তার ঠিক মাঝখানটায় লম্বালম্বি একটা গলির মতো হয়ে গেল। দেখি তার একেবারে শেষ দিকে যেখানে দাঁড়িয়ে আছি তার প্রায় শখানেক হাত পেছনে একটা কালো পাঁঠা মাথা দোলাতে দোলাতে গটগট করে চলে আসছে। কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, গলায় একটা জবা ফুলের মালা। এগিয়ে আসতে আরও ভালো করে দেখলাম, এদিককার পাঁঠা বলে মনে হল না। কান দুটো ঝোলা, নাকটা একটু ধনুক আকার, শিং দেখে মনে হয় খুব বেশি বয়স নয়, পাঁঠা হিসেবে নবযুবক, কিন্তু আকারে এদিককার পাঁঠাকে ইতিমধ্যেই ছাড়িয়ে গেছে। রংটা কুচকুচে কালো একেবারেই, খুর থেকে নিয়ে শিংয়ের গোড়া পর্যন্ত কোনোখানে একটু সাদা বা অন্য দাগ নেই। লোমগুলা একটু বড় আর মসৃণ, এদিকে বেশ হৃষ্টপুষ্ট হওয়ায় মনে হয় গায়ে মাছি বসলে যেন পিছলে পড়বে। সবচেয়ে আশ্চর্য চলার ভঙ্গিটা। এত যে ভিড়, এত চেঁচামেচি, কোনো দিকে ভ্রুক্ষেপ তো নেই, তার উপর এমন একটা শান্ত অথচ ব্যস্ত সমস্ত ভাব। মনে হয় কোথা থেকে যেন একটা কি মিশন নিয়ে এসেছে, সময়টা অল্প, সেটা সেরে আবার অন্যত্র চলে যেতে হবে। যদি বলা হয় আমার মনটা হঠাৎ সেরকম একটা দৃশ্যে অভিভূত হয়ে পড়েছিল এবং এটা তারই প্রতিক্রিয়া, তবু এটুকু মানতেই হয় যে ছাগলটা এরকম ভিড় আর এইরকম সমারোহে যেন অভ্যস্ত। বিচলিত হওয়ার মতো নতুন এমন কিছু পাচ্ছে না দেখতে এর মধ্যে। আরও গোটা 2 মালা এসে পড়ল গলায়। পুষ্পবৃষ্টিতে পথ তো প্রায় ছেয়ে এসেছে। তারপর একটা ব্যাপার যে হলো, তাতে হিন্দুরি মন তো, স্বীকার করতে লজ্জা নেই, আমার গায়েও কাঁটা দিয়ে উঠল। হলো আমার একেবারে কাছাকাছি এসে পাঁঠাটা হঠাৎ দাঁড়িয়ে পড়ল। পূজার মণ্ডপটা এখান থেকে বেশ দেখা যায়। একবার মুখটা তুলে যেন দেখে নিল, তারপর পেছনকার পা দুটো মুড়ে মাটিতে নাক চেপে এক ভঙ্গি করল। তাকে সরাসরি প্রণাম ভিন্ন আর কি বা নাম দেয়া যায়। একটা তুমুল কলরব উঠল, জয় মা, মহাবীর কি জয়। ভ্রুক্ষেপ নেই, উঠল। তারপর আবার এক নূতন কাণ্ড, কয়েক পা যায় আর ওই ব্যাপার। আমি পাশে পাশেই রয়েছি, গুনে দেখলাম আশ্চর্য, আগের পা ধরে ঠিক 11 পা যাচ্ছে আর ওই প্রণাম। দণ্ডি কাটছে, মায়ের কাছে দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে, মা মা রক্ষে করো মা, জগন্মাতা। মনে হলো মণ্ডপের ভেতর ভিড়টাকে আর সামলানো যাবে না, কিন্তু এখানেও একটা আশ্চর্য কাণ্ডই হলো বলতে হবে। পূজার জায়গার সামনে খানিকটা দূর পর্যন্ত একটা বাঁশের বেড়া রয়েছে বটে, কিন্তু সেটা অত উত্তেজিত জনস্রোতের সামনে একটা কুটো, ভেসেই যেত। কিন্তু সমস্ত স্রোতটা ওই পর্যন্ত এসে হঠাৎ গেল থেমে। একটা সমীহ, একটা সম্ভ্রম। রব উঠল, উনি কি বলেন কি করেন নিশ্চিন্ত হয়ে বলতে দাও, করতে দাও। বলো বাবা, তুমি বলো মাকে, শুনতে হবে মাকে, আমরা রয়েছি তোমার পেছনে, জয় মা। ছাগলটা বেড়ার মধ্যেকার ফাঁকা জায়গায় এসে একটু যেন দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। এই সময় এদিকেও একটু বিশৃঙ্খলা হতে যাচ্ছিল। ভলান্টিয়াররা গিয়ে বেড়াটা আগলে সার বেঁধে দাঁড়িয়ে গেছে। লোকগুলোও সংযতই ছিল, কিন্তু গেটের মুখ আলগা করে পূজা সংক্রান্ত কয়েকজনকে এবং তাদের সঙ্গে বিশিষ্ট কয়েকজনকে যেই প্রবেশ করতে দেয়া হয়েছে, চাপ দিয়ে হুড় করে আরও কয়েকজন পড়ল সেঁদিয়ে। সবাই অবশ্য ছাগলটাকে বাঁচিয়েই গেল, ধাক্কা দূরের কথা, কেউ স্পর্শ করল না। কিন্তু এই ঝুঁকেই যেন ছাগলটার সেই দ্বিধার ভাবটা গেল কেটে। একবার মুখ তুলে সামনে প্রতিমার দিকে চাইল,
তারপর যা করল একেবারে চরম। সেই রকমভাবে গটগট করে এগিয়ে গেল। তারপর হাঁড়ি কাঠটার সামনে গিয়ে পেছনের দুটো পায়ে ভর দিয়ে সামনের দুটো একত্র করে সে যা দাঁড়ানো, প্রায় সেকেন্ড 10-12। তাকে হাত জোর করে দাঁড়ানো ভিন্ন আর কিছুই বলা যায় না। তারপরই ব্যাঁ দুটো শব্দ করে সেই রকম কপাল চেপে মাটিতে পড়া, যেন এতেও যদি না শুনিস তো বল, হাঁড়িকাঠ সামনেই আছে, নিজেই মাথাটা গলিয়ে দিই। এবার যে একটা আওয়াজ উঠল তাতে মা মা ভিন্ন আর কিছুই স্পষ্ট করে কানে আসে না। প্রেসিডেন্ট লোকনাথবাবু আলাদা কয়েকজনের সঙ্গে পূজার বেদির কাছে দাঁড়িয়েছিলেন বলে তার আওয়াজটা স্পষ্ট। মা মা, সন্তানের অপরাধ হয়েছে বলে তিনি কাঁপতে কাঁপতে সংজ্ঞারহিত হয়ে পড়ে গেলেন। লুকায়নি, লুকাবো না। এই যে একটু বিশৃঙ্খলা হলো, তার মধ্যে আমি ছাগলের খুরের সামনে থেকে একটু মাটি খুঁটে নিয়েছিলাম, দিতেও যাচ্ছিলাম কপালে। এমন সময় নজর পড়ে গেল গেটের কাছে। ভলান্টিয়ারদের মধ্যে ভলান্টিয়ারের সাজেই গোবরা আমার দিকে মিটমিট করে চেয়ে দাঁড়িয়ে আছে। হাতটা কপালে না তুলে আস্তে আস্তে পকেটে পুরে ফেললাম। পরদিন সকালে ইজি চেয়ার হেলান দিয়ে এই ব্যাপারটা নিয়েই নিজের মনে তোলপাড় করছি। মনে হচ্ছে একটা যেন ঠাহরও করেছি। এমন সময় গোবরা এসে কাঁচুমাচু হয়ে সামনে বসল। বললাম, কিরে, তুই আছিস মনে হচ্ছে এর মধ্যে? তা জোগাড় করলি কোত্থেকে ওটাকে? মাই জুগিয়ে দিলেন স্যার। এর থেকেই বোঝা যায় পাঁঠায় তার অরুচি ধরে গেছে, আর খেতে চান না। নইলে সার্কাসে ছাগলের খেলা কতদিন থেকে তো দেখছি, কই মাথায় আসেনি তো। আর সাবাস ট্রেনিংও দিয়েছে বেটা, সচক্ষেই তো দেখলেন। অবশ্যই খানিকটা আমাদের দরকার মাফিক খাপ খাইয়ে নিয়েছে, তা সেটা ওরা পারে স্যার। ধরুন, যে ছেলেটা এমএ পাশ করেছে সে যেমন কেরানি হতে পারবে, তেমন প্রফেসরই তো করতে পারবে। ছাগলটার হয়েছে তাই, তালিম ছিলই। দুদিন খেটে একটু আমাদের যোগ্যি করে দিলে লোকটা। তাহলে সার্কাসেরই না? কিন্তু ট্রেনার বা অ্যানিমেল মাস্টার কাছে না থাকলে তো ওরা কিছু করতে পারে না। ছিল স্যার, একটা চাষি গেরস্তর বেশে, মাথায় লাল গামছা বাঁধা, হাতে একটা ছোট্ট ছড়ি। বরাবর ছিল ছাগলটার সামনে সামনে ভিড়ের মধ্যে। ওই যে সামনে চেয়ে তন্ময় ভাব, সেটা ট্রেনারের ছড়ির দিকে নজর থাকবার জন্যই তো। নইলে ছাগলে গুনে 11 বার পা ফেলছে কে কবে শুনেছে বলুন? একবারটি শেষের দিকে ছিল না, আলাদা হয়ে পড়েছিল ভিড়ের চাপে, তাইতেই মামলা প্রায় কাঁচিয়ে ফেলেছিল আর কি। কখন? নজরে পড়েনি কারোর এতটা। আমি তক্ষুনি ছুটে গিয়ে লোকটাকে গেট পার করিয়ে দিলাম কি না খানিকটা ভিড়ের সঙ্গে। এসবের জন্যই তো এবার ঢুকেছিলাম ভলেন্টিয়ার হয়ে, নইলে জানেনই তো, ছেড়েই তো দিয়েছিলাম সব সংস্রব। একটু চুপ করে কুণ্ঠিত হয়ে মাথাটা নিচু করে বলল, কিন্তু বড্ড খরচা পড়ে গেল স্যার, তাই ভাবলাম। কত নিলে? পার্টিটা বর্ধমানে খেলা দেখাচ্ছে, ওদিক থেকে বেহারের দিকে চলে যাবে। নিশ্চিন্তি। ট্রেনারের সঙ্গে 3 দিনের চুক্তি ছিল, ভোরের গাড়িতে নেমে ওর শো দেখিয়ে আবার ফিরে যাবে। ভাড়া একটা ভাতা খাই খরচ হিসেবে, আর দিন 25 টাকা। তা মার দয়ায় 2 দিনেই কাজ হয়ে গেল। কিছু অবশ্য জোগাড় হয়েছে, তবু 20 টাকা বাকি। 5 খান করা তো যায় না। ওকে অবশ্য সবটুকু দিয়ে বিদায় করতে হয়েছে। এক জায়গায় একটু আটকাচ্ছে। এত বড় ব্যাপার, এত জানাজানি হয়ে গেল, শেষটা সামলালো কি করে গোবরা? প্রশ্ন করতে গোবরা আরও যেন কাঁচুমাচু হয়ে উঠল। একটু হেসে বলল, সেটা হলো ট্রেড সিক্রেট স্যার। অবশ্য আপনার কাছে আর সিক্রেট কি? তবে যদি রাগ করেন তাই। হেসেই বললাম, রাগের কারণ তো আগেই যথেষ্ট হয়ে গিয়েছে গোবর, কিন্তু করতে পারছি কই। হেসে আরেকটু মাথাটা নিচু করে বলল, ওই জবার মালা স্যার। 2 দিনের পাঁটা একত্র হয়েছে 12টা, সব কুঁচকুচে কালো। ওই জাতেরও খুঁজে পেতে গোটা 3 মিশিয়ে দিয়েছিলাম শেষের গোলমালটাতেও। গোবরার হাতে ছিল স্যার। প্রেসিডেন্ট মা মা করে যখন জমি নিলেন, সেই গোলমালের মধ্যেই একটু হাত সাফাই দেখিয়ে মালাটা এই গলা থেকে ওই গলা করে নেয়া। বেচারি চাষি গেরস্ত নিজের পাঁঠা নিয়ে ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। কত অপরাধী যে হয়ে গেল স্যার। মা কি ভাবছেন জানি না।
গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা অজপুরাণ। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।